হাই স্টুডেন্টস, চলে এসো। আজকে আর একটা ক্লাস শুরু করতে চলেছি। একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমরা শুরু করব আজকে। যে চ্যাপ্টারটার নাম হচ্ছে তড়িৎ চুম্বকত্ব। তা এখন তড়িৎ চুম্বকত্ব শুরু করার আগে আমি তড়িৎ চুম্বকত্বের একটু ব্যাকগ্রাউন্ডটা বলবো। যে তড়িৎ চুম্বকত্ব যে আমরা পড়ব কিসের ওপর বেস করে, বা কোন বিজ্ঞানী কোন পরীক্ষার ওপর বেস করে এই তড়িৎ চুম্বকত্ব জিনিসটা আমরা আলোচনা করতে চলেছি। তার জন্য যে বিজ্ঞানীর নাম প্রথমে আমি বলবো, সেই বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞানী ওরস্টেড। ওরস্টেডের নামটা তোমরা শুনে থাকবে, বিজ্ঞানী ওরস্টেড। বিজ্ঞানী ওরস্টেড একটা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষায় দেখানো হয়েছে যে কোনো একটা তার, যার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে, ধরো যে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে কোনো তারের মধ্যে দিয়ে, তা এই তারটার মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, ওর নিচে যদি আমি একটা চুম্বক শলাকা রাখি, ধরো ওর নিচে আমি একটা চুম্বক শলাকা রাখলাম, এদিকে নর্থ পোল মনে করো, এদিকে সাউথ পোল, তাহলে দেখা যাবে যে এই যে তড়িৎ প্রবাহটা হচ্ছে, এই প্রবাহটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে এই যে নর্থ পোলটা, এই নর্থ পোলটা এদিকে ঘুরে যাবে। যেমন ধরো যদি এরকম থাকে এটা, তাহলে নর্থ পোলটা এদিকে ঘুরে যাবে, আবার সোজা হয়ে যাবে, আবার ঘুরে যাবে, আবার সোজা হয়ে যাবে, আবার ঘুরে যাবে। তাহলে এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে তারটার মধ্যে দিয়ে, তার জন্য একটা চুম্বক, যেটা সূচি চুম্বক বলি আমরা, তো এই চুম্বকটা তার জন্য বিক্ষেপিত হলো। কার জন্য হলো? না, এই তড়িৎ প্রবাহটার জন্য হলো। তা এখন তড়িৎ প্রবাহের জন্য এই চুম্বকটা বিক্ষেপিত হলো কেন? তাহলে চুম্বককে বিক্ষেপিত করতে পারে একমাত্র চুম্বকই পারে। কারণ আমরা জানি যে একটা চুম্বকের নর্থ পোল মানে ইকুয়াল পোল যদি হয়, তাহলে বা সাউথ পোল যদি হয়, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। আর যদি বিপরীত মেরু হয়, তারা পরস্পরকে আকর্ষণ করে। তো এটা চুম্বকের সাধারণ ধর্ম। তাহলে একটা চুম্বককে যখন আমি বিক্ষেপিত করব, তখন অন্য কিছু দিয়ে বিক্ষেপ করা যাবে না, কিন্তু তার জন্য একটা পার্টিকুলার চুম্বকই লাগবে, তাছাড়া কিন্তু বিক্ষেপটা হবে না। তাহলে এই যে আমরা এই চুম্বকটাকে বিক্ষেপ ঘটালাম, এই যে সূচি চুম্বকটাকে বিক্ষেপ ঘটালাম বা চুম্বক শলাকাটাকে বিক্ষেপ ঘটালাম, সেটা কি জন্য বিক্ষেপ ঘটলো? না, সেটা ঘটলো এই তড়িৎ প্রবাহটার জন্য। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে তড়িৎ প্রবাহটার জন্য এর চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে গেছে, যে চৌম্বক ক্ষেত্রটা একে বিক্ষেপ ঘটাতে সাহায্য করছে? তা ওরস্টেডের এই পরীক্ষা থেকে আমরা এই সিদ্ধান্তে এসছি, বা এই সিদ্ধান্তে এলাম যে একটা তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে তার চারদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তা যে চুম্বক ক্ষেত্রটা তারের চারদিকে তৈরি হবে, সেটা একে বিক্ষেপ ঘটাতে সাহায্য করবে। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যদি এই চুম্বক শলাকাটাকে উপর দিকে তুলে নিয়ে যাই, তাহলে দেখবো এদিকে যেমন চুম্বক শলাকাটার বিক্ষেপ ঘটাচ্ছিল এদিকে, যে এটা উপরে উঠে যাবে, তখন চুম্বক শলাকাটার উত্তর মেরুটার বিক্ষেপ হবে ওদিকে। তো লক্ষ্য করবে একটু উত্তর মেরুটা কোন দিকে বিক্ষেপ হচ্ছে। ধরো একজন যদি এইভাবে সাঁতার কেটে এগিয়ে চলে, এটা মনে করো জলের লেভেল, এর উপর দিয়ে একজন সাঁতার কেটে এগিয়ে চলছে এইভাবে, তাহলে সাঁতার কেটে সে যখন এগিয়ে চলছে, তখন তার বাঁ হাতটা যেদিকে আছে
তার মুখ নিচের দিকে আছে, সাপোজ তার মুখ নিচের দিকে, সে নিচের দিকে মুখ করে জলের ওপর দিয়ে সাঁতার কেটে যাচ্ছে, এটা জলের লেভেল। তো নিচের দিকে মুখ করে যখন সে জলের ওপর দিয়ে সাঁতার কেটে যাচ্ছে, তখন তার বাঁ হাতটা যেদিকে আছে সেদিকে উত্তর মেরুটার বিক্ষেপ ঘটছে। ঠিক তেমনি ওই লোকটা যদি চিৎ সাঁতার দিতে দিতে ওদিকে যায়, উল্টে গেছে, লোকটা উল্টে চিৎ সাঁতার দিতে দিতে ওদিকে যাচ্ছে, তাহলে তার বাঁ হাতটা কিন্তু ওই সাইডে পড়বে, আর তখন এই শলাকাটা ওপর দিকে চলে গেল, তখন তার উত্তর মেরু বিক্ষেপ হচ্ছে এইদিকে। এটাকে বলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এটা তুমি জানো, এটা পড়েছো আগে লোয়ার ক্লাসে, তোমরা এগুলো পড়ে থাকবে, আমি সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করছি না। আমি এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে, একটা জায়গায় চৌম্বক ক্ষেত্র থাকা মানে কি, সেখানে চৌম্বকের বলরেখা থাকবে। তা সেই বলরেখাগুলো কিভাবে থাকবে, বলরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে যাবে, সেটা অ্যাকচুয়ালি আমরা এখানে দেখব। বলরেখাগুলো কোন দিকে যাবে বা বলরেখাগুলো কোন দিকে যাওয়ার নিয়ম, সেটা প্রথমে ঠিক করতে গেলে আমরা একটা রুল পড়ব, যে রুলটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল, যেটাকে আমরা বলি বৃদ্ধাঙ্গুলির নিয়ম, ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নিয়ম। ঘটনাটা কিরকম, যদি তুমি আঙুলটাকে এভাবে ধরো, বৃদ্ধাঙ্গুলিটা উপরে আছে আর হাতটা এভাবে ঘুরিয়ে ধরেছো, তাহলে বলছে যে এটা যদি আমার তড়িৎ প্রবাহের দিক হয়, তাহলে এটার চারদিকে বৃত্তাকার লুপের মতো চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বলরেখাগুলো তৈরি হবে। তাহলে এর চারদিকে যে চৌম্বক বলরেখাগুলো তৈরি হবে সেগুলো বৃত্তাকার লুপের মতো, এবং অবশ্যই এই হাতটা যেভাবে ঘুরছে সেদিকে ঘুরে যাবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু এটা ঘুরবে। যদি ওপর দিকে হয়, তেমনি হাতটা নিচুর দিকে করে দেখো, তাহলে ক্লকওয়াইজ ঘুরবে আর তড়িৎ প্রবাহ নিচের দিকে। ঠিক আমাদের স্ক্রুয়ের নিয়মটাও কিন্তু তাই, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কোনো স্ক্রু কিন্তু ওপর দিকে ওঠে, আর ক্লকওয়াইজ ঘুরলে কোনো স্ক্রু নিচের দিকে যাবে। তা এই জিনিসটা মাথায় রেখে কিন্তু রাইট হ্যান্ড থাম্ব রুলটা তৈরি হয়েছে। তা আমরা এখানে সেরকম কারেন্টটা যাচ্ছে কোন দিকে, এদিকে, তাহলে আমি কারেন্ট যাচ্ছে যেদিকে সেদিকে যদি আমি বুড়ো আঙুলটা দিয়ে দিই, তাহলে আমার এই যে আঙুলগুলো এটাকে বেষ্টন করে চারদিকে আছে, তো এই সার্কুলার লুপ অনুযায়ী এখানে কিন্তু তড়িৎ বলরেখাগুলো তৈরি হয়। সাপোজ এই যাচ্ছে আমার কারেন্ট, এর চারদিকে তড়িৎ বলরেখাগুলো তৈরি হবে। তড়িৎ বলরেখা এরকম, তার সার্কুলার একটা বলরেখা আমি দেখালাম, তাহলে উপর দিকে যাওয়া মানে এইরকম ঘুরবে, এটাকে বেষ্টন করে এইরকম বলরেখাগুলো ঘুরবে। তাহলে এটা হচ্ছে তাদের চৌম্বক বলরেখা, চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলো এইভাবেই যাবে। তাহলে এটার দিক দিয়ে উপর দিকে তড়িৎ প্রবাহ আমার হচ্ছে, এই চারিদিকে চৌম্বক বলরেখাগুলো বেষ্টন করে থাকবে। তা এই যে চৌম্বক বলরেখাগুলো বেষ্টন করে থাকবে, তার চারদিকে তো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তা সেই চৌম্বক ক্ষেত্রটার কি কোনো পরিমাপ আছে, আর সেই চৌম্বক ক্ষেত্রটাকে কি আমরা কোনো মাপতে পারি, বা সেই চৌম্বক ক্ষেত্রের পরিমাপটা বা সেই চৌম্বক ক্ষেত্রটা কার কার উপর ডিপেন্ড করে, সেটা আমরা দেখব একটু পরেই। সেটা দুজন বিখ্যাত বিজ্ঞানীর সূত্র, সেই বায়ো এবং সাবাট দুজন বিজ্ঞানীর এটা সূত্র, তাদের মিলিত একটা সূত্র আমরা এখানে দেখব। সেই সূত্রটা আমরা আলোচনা করব। তাতে আমরা জানবো এই যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে, এই চৌম্বক ক্ষেত্রটার মান কার কার উপর ডিপেন্ড করে এবং সেটা কি হয়। তো চলো এবার দেখি যে সূত্রের কথা আমরা বললাম সেই সূত্রটা অ্যাকচুয়ালি কি। তাহলে আমরা লিখি বায়ো-সাভার্ট সূত্র। বায়ো-সাভার্ট
সূত্রটা অ্যাকচুয়ালি তার জন্য আমি কি করলাম, এখানে একটা আরবিট্রারি যে কোনো একটা তড়িৎবাহী তার নিলাম, যে তারটার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে। তা মনে করো এই তারটার ওপর আমি একটা খুব স্মল এলিমেন্ট, ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম, যে দৈর্ঘ্যটা হচ্ছে ডিএল। তাহলে এটা একটা তড়িৎবাহী তার যার উপর আমি একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়েছি ডিএল। আচ্ছা, এবার এখানে আমি একটা পয়েন্ট নিয়েছি, মনে করো পি। পি হলো এর আউটসাইডে যে কোনো একটা পয়েন্ট, এর বাইরে যে কোনো একটা পয়েন্ট। তা এবার আমি এই যে পয়েন্টটা আছে, পি পয়েন্টটা আছে, এটা এই তারটা থেকে আর দূরত্বে আছে, মানে এই ডিএল অংশটা থেকে, এই ডিএল অংশটা থেকে আর দূরত্বে আমি পি পয়েন্টটা নিয়েছি। তা আমার কি বার করতে হবে? আমার বার করতে হবে যে আমরা জানবো যে অ্যাকচুয়ালি বার করতে হবে না, আমরা জানবো যে এই সূত্রটায় কি বলেছে, যে এই ডিএল অংশের মধ্যে দিয়ে যে আই তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে তার জন্য এখানে মানে পি বিন্দুতে কত দূরত্বে, আর দূরত্বে পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রের মানটা কত হয়, বা সেই চৌম্বক ক্ষেত্রটার দিকই বা কোন দিকে হয়। অ্যাকচুয়ালি আমি বলে দিই যে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে এখানে এই বিন্দুতে, এই চৌম্বক ক্ষেত্র কিন্তু একটা ভেক্টর রাশি, কাজেই তার একটা নির্দিষ্ট মান যেমন আছে তেমনি তার একটা নির্দিষ্ট অভিমুখ আছে। তো যাই হোক, এক এক করে আমরা জানবো। প্রথমে আমরা জানবো যে এই যে চৌম্বক ক্ষেত্রটা পি বিন্দুতে তৈরি হয় সেই চৌম্বক ক্ষেত্রটার কার কার উপর ডিপেন্ড করে। তা মনে করো যে চৌম্বক ক্ষেত্রটা এখানে তৈরি হলো সেই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে ডিবি দিয়ে আমি ডিনোট করছি, সেই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে ডিবি দিয়ে ডিনোট করছি। তা এই চৌম্বক ক্ষেত্রটা কার কার উপর নির্ভর করে? প্রথমত বায়োসাভার্ট বলছেন যে এই চৌম্বক ক্ষেত্রটা নির্ভর করে যে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে তার উপর, এক নম্বর। অর্থাৎ এই যে তড়িৎ প্রবাহটা তারটার মধ্যে দিয়ে যাচ্ছে তার মানের উপর ডিপেন্ড করে কিন্তু এই চৌম্বক ক্ষেত্রটা। অর্থাৎ সেটা যত বেশি হবে তড়িৎ প্রবাহ মাত্রাটা, তার চৌম্বক ক্ষেত্রও তত বেশি হবে, এই বিন্দুর চৌম্বক ক্ষেত্র তত বাড়বে। তাহলে এক নম্বর গেল হচ্ছে ডিবি ভ্যারিজেস আই, অর্থাৎ যে চৌম্বক ক্ষেত্রটা উৎপন্ন হচ্ছে সেটা প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। দু নম্বর হচ্ছে ডিবি ভ্যারিজেস ডিএল, অর্থাৎ ওই যে আমি দৈর্ঘ্যটা নিয়েছি ক্ষুদ্র দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটার উপরেও ডিপেন্ড করে। এই দৈর্ঘ্যটা যত বেশি হবে ততই চুম্বক ক্ষেত্রটা বাড়বে, সমানুপাতিক সবই। 3 নম্বর ডিবি ভ্যারিজেস সাইন থিটা, এখানে একটা অন্য ফ্যাক্টর চলে এলো। কোথায় থিটা? স্যার তো দেখাননি ছবিতে, আমি একটু দেখিয়ে দিই থিটাটা কোথায় এবং থিটাটা কার কার মধ্যে কোণ সেটা একটু বুঝে নেবে। থিটা হচ্ছে এই ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ। তাহলে থিটা হচ্ছে ডিএল ও আর এর মধ্যবর্তী কোণ। তাহলে থিটা হলো আমার ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ। তাহলে তার সাইনের উপর ডিপেন্ডেন্ট, তাই ডিবি ভ্যারিজেস সাইন থিটা। 4 নম্বর কি কার উপর ডিপেন্ডেন্ট? 4 নম্বর বলছে ওই দূরত্বের উপর ডিপেন্ডেন্ট, 1/r², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব যত বাড়বে তত চুম্বক ক্ষেত্র কমে আমরা জানি,
দূরত্ব কাছাকাছি যত হবে তত চুম্বক ক্ষেত্র যতটা বেশি হবে, এটা যখন যত বেশি দূরত্বে যাবে তত কিন্তু চুম্বক ক্ষেত্রটা আস্তে আস্তে কম হবে। তা এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলোকে আমি একসঙ্গে করব। ডিবি ভ্যারিজ অ্যাজ আইডিয়াল সাইন থিটা আপন আর স্কোয়ার। যেহেতু সমানুপাতিক হলে সেখানে একটা ধ্রুবকের ব্যাপার চলে আসে সবসময়, তা আমি এখানে একটা ধ্রুবক ইন্ট্রোডিউস করব, এই সবার সঙ্গে পরিচয় ঘটাবো সেই ধ্রুবকটার, যেটা আমরা এখানে লিখি মিউ জিরো বা মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। তা এখন এই যে রেজাল্টটা আমরা পেলাম, আমি বলে দিচ্ছি মিউ নট কি, এগুলো কেন এলো এটা একটু বলে দিই। এই রেজাল্টটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি বায়ো-সাভার্ট সূত্রের গাণিতিক রূপ, মূল রূপ। মানে বায়ো-সাভার্ট সূত্র কি বলতে চেয়েছে, যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেটা কার কার উপর ডিপেন্ড করে, এবং সেই চুম্বক ক্ষেত্রের রেজাল্টটা কত হয়, মানটা কত হয়, সেটা আমরা এখানে জানলাম। এখানে একটা রাশি বলে দিই, মিউ নটটা কি। মিউ নটটা হচ্ছে, আমরা নাম দেবো শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। যেহেতু এই শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা কথাটা এলো, তার জন্য আমি একটু মনে করিয়ে দেবো, আমরা আগে যখন তড়িৎ নিয়ে আলোচনা করেছি তখন একটা ধ্রুবকের কথা আমরা দেখেছি এপসাইলন নট বা এপসাইলন জিরো, ওটা ছিল শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর এটা শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। এপসাইলন জিরো একটা মান ছিল আমরা বলেছি, তেমনি মিউ নটেরও একটা মান আছে। এই মানটা হচ্ছে, মিউ নটের মানটা হচ্ছে অ্যাকচুয়ালি 4 পাই ইন্টু 10⁻⁻7। আমি এককটা বলছি, এককটা এখন বলবো না, একটু পরে বলছি এককটা। তা এই যে স্থির তড়িতের ক্ষেত্রে আমরা যেমন সবসময় দেখেছি 1/4 পাই এপসাইলন নট বা 1/4 পাই এপসাইলন জিরো, এরকম একটা ফ্যাক্টর সবসময় আসে যে কোনো রেজাল্টের আগে, তেমনি তড়িৎ চুম্বকত্বে বা চুম্বকের ক্ষেত্রে এই ফ্যাক্টরটা কিন্তু সবসময় আসবে মিউ নট বাই 4 পাই। এটা মনে রাখবে, ধ্রুবকটা কিন্তু আমরা মিউ নট বাই 4 পাই দিয়ে এখানে ডিনোট করব। এটি এসআই পদ্ধতিতে আমাদের কাজ চলছে, এসআই পদ্ধতিতে, হ্যাঁ সবই আমরা এসআইতে দেখাচ্ছি। তাহলে 4 পাই ইন্টু 10⁻⁻7 এককটা আমি লিখবো একটু পরে, বললাম। তো এককটা লেখার আগে আমরা একটু বলে দেবো, এই যে বি চৌম্বক ক্ষেত্র, এর একটা একক আছে। অ্যান্ড অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্রের এককটা কি আছে, যখনই আমরা তড়িৎ চুম্বকত্বে ঢুকবো আস্তে আস্তে, এবং তড়িৎ চুম্বকত্বের পর তড়িৎ চুম্বকত্ব একটা বিশাল চ্যাপ্টার, এর অনেক কিছু, অনেক ভ্যারাইটিস আছে, আমরা আস্তে আস্তে দেখবো, আস্তে আস্তে পড়বো সব কিছু। তা যখনই আমরা এই তড়িৎ চুম্বকত্বের চুম্বক ক্ষেত্রের মানটা নিয়ে আলোচনা করব, তখন আমরা এর এককটা সম্পর্কে একটু জেনে রাখা দরকার। পরে আমরা এরকে নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। এখন শুধু জেনে রাখবো আমরা এই চৌম্বক ক্ষেত্র বা ডিবির এককটা কি হয়। ডিবির এককটা হয় ওয়েবার পার মিটার স্কোয়ার। এটা কার একক হয়? ডিবির একক, মানে চৌম্বক ক্ষেত্রের একক হয়। তাহলে ওয়েবারকে আমরা লিখি অ্যাকচুয়ালি ডব্লিউ বড় হাতের ছোট হাতের বি, ওয়েবার পার মিটার স্কোয়ার হচ্ছে আমরা বি এর একক, চৌম্বক ক্ষেত্রের একক। আচ্ছা, ওয়েবার পার মিটার স্কোয়ারের একটা ছোট্ট নাম আছে, একটা সিঙ্গেল নাম আছে, এটা ইকুইভ্যালেন্ট টু, এটার আর একটা নাম আছে, এটার নামটা হচ্ছে টেসলা।
টেসলাকে আমরা কিন্তু শুধু ক্যাপিটাল টি দিয়ে লিখে থাকি। ওকে, তাহলে আমরা একটুখানি ক্যালকুলেট করে নিই, যেহেতু আমরা বি এর এককটা জেনে গেলাম ওয়েবার পার মিটার স্কোয়ার, তাহলে মিউ জিরোর এককটা কি হয় সেটা একটু দেখি। তো মিউ জিরো ইকুয়াল টু ডিবি, আমি জাস্ট লিখে দিচ্ছি ডিবি ইন্টু 4 পাই ইন্টু আর স্কোয়ার বাই আই ডিএল সাইন থিটা। এখানে একক যুক্ত রাশি যেগুলো সেগুলো সম্পর্কে একটু লিখে দিই। ডিবি ওয়েবার পার মিটার স্কোয়ার ইন্টু 4 পাই বাদ দাও আর স্কোয়ার মিটার স্কোয়ার। আই প্রবাহ মাত্রা, তার একক অ্যাম্পিয়ার ক্যাপিটাল এ। ডিএল দূরত্ব মিটার, সাইন থিটার কোনো একক নেই, তাহলে মিটার স্কোয়ার বাদ চলে গেল, তাহলে আমার দাঁড়ালো ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার, বা আমরা লিখতে পারি ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স, এটা লিখতে পারি। তাহলে আমি এখানে এককটা লিখতে পারি ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। বা এটাকে আমি যদি টেসলা দিয়ে লিখি, ধরো আমি যদি টেসলা দিয়ে এটাকে ডিনোট করি, তাহলে ডিবির একক হচ্ছে টেসলা, এখানে আর স্কোয়ার মানে মিটার স্কোয়ার বাই আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, ডিএল এর একক মিটার। তাহলে কি দাঁড়ালো আমার দাঁড়ালো টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। তাহলে দেখো মিউ নটের একক আমার এটাও হতে পারে, এটাও হতে পারে। তা আমরা কিন্তু সবসময় একক নিয়েই, এর বিভিন্ন ধরনের এককের ব্যাপার এখানে আছে। তোমাদের পরীক্ষায় যখন পড়বে তখন দেখবে অনেক এককের সঙ্গে আস্তে আস্তে তোমরা পরিচিতি পাবে। একটা রাশিরই বিভিন্ন একক। তো এটাকেও আবার আরেকটা জিনিস একটু বলে রাখি, যেহেতু আমরা এখানে আলোচনা হচ্ছে সেই হিসেবে আমি বলি, এই যে ওয়েবার পার অ্যাম্পিয়ার রাশিটাকে আমরা একটা অন্য আবার নাম দিয়ে লিখি। এটা আমি একটু পাশে লিখে দিই, ওয়েবার পার অ্যাম্পিয়ারকে আমি আবার লিখি হেনরি বলে একটা রাশি দিয়ে লিখি হেনরি। এইসব রাশিগুলো সম্পর্কে তোমরা পরে আস্তে আস্তে আরও যখন আমরা যাবো তড়িৎচুম্বককে আবেশ যখন যাব, তখন এগুলো সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাবে ডিটেলস। তাহলে ওয়েবার পার অ্যাম্পিয়ারকে আমরা হেনরি দিয়ে লিখি, তাহলে 4 পাই ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার। তা অ্যাকচুয়ালি এখানে একক হচ্ছে, খুব একক নিয়ে একটু একটু ঠিক করে তোমাদেরকে একটু বুঝে নিতে হবে এককগুলো। কারণ আমি তড়িৎচুম্বকত্ব শুরু করে দিচ্ছি মানে এখানে তার একক সম্পর্কে তোমাদের আইডিয়াটা কিন্তু একদম ক্লিয়ার কাট রাখবে। চলে এসো নেক্সট পার্টে যাই আমরা আস্তে আস্তে। চলো এবারে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে এই যে বায়োসাভার্ট সূত্র আমরা পড়লাম, এবং বায়োসাভার্ট সূত্রে এই যে আমরা চৌম্বক ক্ষেত্রের মান বার করলাম, তো এই চৌম্বক ক্ষেত্র তো একটা ভেক্টর রাশি, তার শুধু মান তো জানলেই আমার চলবে না, তার আমার দিকও জানতে হবে। তা আমরা এই চৌম্বক ক্ষেত্রের দিকটা কি করে এখানে নির্ণয় করব, তার জন্য আমরা জানবো সেটা হচ্ছে বায়োসাভার্ট সূত্রের ভেক্টর রূপটা কি। তো বায়োসাভার্ট সূত্রের ভেক্টর রূপটা জানতে গেলে প্রথমে আমরা ইকুয়েশনটা লিখে ফেললাম। দেখো ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার।
এবার আমি একটা জিনিস বলি, এই যে সাইন থিটা ফ্যাক্টরটা এখানে এসছে, আমরা যখন ভেক্টর পড়েছি তখন ভেক্টরের ডট গুণফল পড়েছি, ভেক্টরের ক্রস গুণফল পড়েছি। তাহলে ভেক্টরের ক্রস গুণফলে আমার ছিল এ ক্রস বি ইকুয়াল টু এবি মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, এরকম একটা ইকুয়েশন ছিল। তা এই যে এ ক্রস বি মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, তাহলে যেখানে সাইন থিটা সেখানে একটা ক্রস প্রোডাক্টের ব্যাপার চলে আসে। কিন্তু এখানে কার কার সঙ্গে ক্রস হবে? যেহেতু থিটাটা ছিল এ আর বি এর মধ্যবর্তী কোণ, তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে এখানে থিটাটা কার কার মধ্যবর্তী কোণ। এখানে থিটাটা হচ্ছে ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ। তাহলে এখানে আমি দেখতে পাবো একটা জিনিস আমি এখানে লিখেছি, আইডিয়াল ভেক্টর, এটাকে আমরা বলি কারেন্ট এলিমেন্ট ভেক্টর। তাহলে আইডিয়াল পোর্শনটাকে আমি কারেন্ট এলিমেন্ট ভেক্টর ধরবো। আর যেহেতু এখানে ডিএল আর আর এর মধ্যে সাইন থিটা, তাহলে আমি এই জিনিসটাকে একটু অন্যভাবে লিখতে পারি। কীভাবে লিখবো দেখো, চিন্তা করে একটু। আমি এটাকে লিখবো ডিএল ক্রস আর ক্যাপ যদি আমি লিখি। আচ্ছা, ডিএল ক্রস আর ক্যাপটা কী হবে না, ডিএল ক্রস আর ক্যাপটা হবে হচ্ছে, যদি মড ডিএল ক্রস আর ক্যাপ লিখি আমি, তাহলে সেটা হবে ডিএল মড আর ক্যাপ মড সাইন থিটা হবে। তাহলে ডিএল মড মানে ডিএল আর ক্যাপ মানে এটা একক ভেক্টর, তার মড কত হবে 1 হবে, এটা ডিএল সাইন থিটা। তাহলে ডিএল সাইন থিটা মানে কিন্তু হচ্ছে মড অফ ডিএল ক্রস আর ক্যাপ। তা আমার এখানে আমরা কিন্তু ওই জিনিসটাই লিখব, মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। এবার দেখো জিনিসটা কীরকম দাঁড়াবে, মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল ক্রস, এই যে আর ক্যাপ, কোনো একক ভেক্টর মানে হচ্ছে সেই ভেক্টর বাই তার ম্যাগনিটিউড, তার মান দিয়ে ভাগ করলে। তাহলে আর ক্যাপের জায়গায় আমি পাবো ভেক্টর আর বাই আর, নিচে একটা আর স্কোয়ার ছিল, তার মানে আর কিউব হয়ে গেল। তাহলে ডিবি যেটা হলো সেটা আমার দাঁড়ালো আইডিয়াল ক্রস আর বাই আর কিউব। এটা হচ্ছে ভার্সাভার্ট সূত্রের ভেক্টর রূপ। এবং এখানে দেখো ডিএল ক্রস আর মানে কোন দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে ডিরেকশন কোন দিকে হবে, সামনের দিকে। তাহলে এখানে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয় সেটা হবে বোর্ডের তল থেকে সামনের দিকে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়। তুমি যদি এখানে ওই থাম্ব রুলটা অ্যাপ্লাই করো, তাহলে থাম্ব রুলটা অ্যাপ্লাই করলেও দেখাচ্ছে এদিকে তড়িৎ প্রবাহ, তার চারিদিকে বলরেখা এইভাবে যাচ্ছে। বলরেখার কোনো বিন্দুতে যদি আমি স্পর্শকটা নিই, তাহলে সেই স্পর্শকটা এই বরাবর কাজ করে। তাহলে এইভাবে আমরা কিন্তু ভার্সাভার্ট সূত্রের সাহায্যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা নির্দেশ করি বা নির্ণয় করি। তাহলে স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, ভালো করে পড়বে। তড়িৎ চুম্বকত্ব শুরু হয়েছে যখন, তড়িৎ চুম্বকত্বের প্রত্যেকটা পাঠ খুব ভালো করে স্টাডি করবে একদম প্রথম থেকে। আর আমরা যেহেতু এই পাঠটা এখন ইউটিউবে চালিয়ে যাচ্ছি বা অনলাইনে চালিয়ে যাচ্ছি, তাই এই পাঠের প্রত্যেকটা সেকশান একটু ভালো করে চিন্তা ভাবনা করে পড়বে। যে সেকশানে অসুবিধা হবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। ওকে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। বাই বাই।